দর্শক, ২ বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাচ্ছে। নানামুখী আলোচনা হচ্ছে ১২ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আসলে বাস্তবতা কি? এদিকে মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে। দর্শক, এই দুটো বিষয় নিয়েই আজকের ইনসাইটের বিস্তারিত আলোচনা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম খবর হচ্ছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র এবং উপদেষ্টা মাহাদি আমিন সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীও ছিলেন সাথে। এই সফরের পর মালয়েশিয়াতেই একটা সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দপ্তরের মুখপাত্র মাহাদি আমিনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এক সময়, এখনও আছে। যা হোক, মাহাদি আমিন জানিয়েছেন যে আগামী আগস্ট মাস, অর্থাৎ আগামী মাসের শেষ দিকে, আজকে তো জুলাই শেষ হয়ে যাচ্ছে ৩১ জুলাই, আগস্ট মাসের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে। বাংলাদেশের কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকার চেষ্টা করছে খুব স্বচ্ছতার সাথে, যাতে কোনো প্রতারণা না হয়, কেউ সিন্ডিকেট সিস্টেম করতে না পারে, সেইভাবে লোকজন পাঠানোর জন্য। একই সাথে মাহাদি আমিন জানিয়েছেন যে যতটা সস্তায় অর্থাৎ কম খরচে পাঠানো যায় সেই চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা করবে সরকার। এবং এই ব্যাপারে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার খুবই কঠোর এবং শক্ত অবস্থানে আছে। কোনো মতেই অন্যায়, অনিয়ম, প্রতারণা, সিন্ডিকেট এগুলো কোনোভাবেই অ্যালাউ করা হবে না এবং এখানে এই দুর্নীতি, অন্যায় অ্যালাউ করবে না। এই কারণে এআই সিস্টেম চালু করবে। আপনারা মনে হয় দেখেছেন বা শুনেছেন অনেকেই, ঢাকার অনেক জায়গায় এখন ট্রাফিক সিস্টেমে এআই সিগন্যাল সিস্টেম চালু করা হয়েছে। সেই এআই সমস্ত সব কিছু কন্ট্রোল করছে, অর্থাৎ কেউ সিগন্যাল অমান্য করে যদি চলে যায়, সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। পরবর্তীতে তার কাছে চলে যাচ্ছে মোবাইলে নোটিশ যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, থানায় গিয়ে এই টাকা পে করুন। এইরকমভাবে এআই সিস্টেমে এই নিয়োগ প্রক্রিয়ার অনেক কিছু সম্পন্ন করা হবে, যাতে দুর্নীতি, অন্যায়, প্রতারণা এইগুলো না ঘটতে পারে। আমরা সবাই জানি যে মালয়েশিয়া, সৌদি আরব বা বিদেশে লোকজন পাঠানোর ক্ষেত্রে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা এই সিন্ডিকেট গড়ে তোলে এবং দুর্নীতি করে, এবং কত মানুষকে যে এই পর্যন্ত পথের ফকির বানিয়েছে, পথে বসিয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। অনেক মানুষকে, আমার চেনা পরিচিত মানুষ, আমার আত্মীয় স্বজন এমনও ঘটনার মুখোমুখি হয়েছে। জমি জমা বিক্রি করে, লোন নিয়ে, বিভিন্ন এনজিও থেকে কিস্তির মাধ্যমে টাকা নিয়ে বিদেশে যাওয়ার জন্য দিয়েছে। দেখা গেছে যে 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ঘুরিয়ে সে টাকা আর ফেরত দেয়নি, বিদেশেও পাঠাতে পারেনি। এই হাই কোম্পানি তারা খেয়ে দে কোথায় পালিয়েছে, কিংবা না পালালেও দেখা গেলো যে তারা মাস্টার নির্ভর বা সিন্ডিকেট সিস্টেমে আছে। গ্রামের সাধারণ গরিব মানুষ ঠিকমতো হয়তো লেখাপড়াও জানে না, তারা কি করবে? কিছুই করতে পারেনি। বিরাট বড় সংকট গেছে এবং বলতে দ্বিধা নেই, গত 17 বছরে আওয়ামী লীগের আমলে এই সমস্ত এই কাজগুলো একদম যাচ্ছে তাইভাবে হয়েছে, হরিলুটের মতো। এই জায়গায় সরকার খুব স্ট্রিক্ট থাকবে, স্ট্রংলি এইগুলো বন্ধ করার চেষ্টা করবে। মাহাদি আমিন বলেছেন যে যারা ফ্যাসিবাদী আমলে এই সমস্ত অন্যায়, দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের কাউকেই যাতে এই রিক্রুটিং এজেন্সি হিসেবে অনুমোদন না দেওয়া হয়, তাদেরকে যাতে কাজ দেওয়া না হয়, এই জন্য মালয়েশিয়া সরকারকে তালিকা দেওয়া হয়েছে এবং অনুরোধ করা হয়েছে। নিশ্চয়ই মালয়েশিয়া সরকার সেটা শুনবে বলে আমরা আশা করি। মাহাদি আমিন আরও জানিয়েছেন যে ফ্যাসিবাদী আমলে যারা এই সমস্ত অন্যায়, অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের সবার এই রিক্রুটিং লাইসেন্স যাদের ছিল এজেন্সি, তাদের সবাই লাইসেন্স বাতিল করা হয়েছে। তার মানে সরকার সিরিয়াসলি দেখছে বিদেশে এই যে দেশের যে সমস্ত গরিব মানুষ, সাধারণ মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ যারা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা বিদেশে যাবে, তারা যাতে কম খরচে যেতে পারে, অন্যায়, অনাচার, প্রতারণার শিকার না হয়, যাতে সিন্ডিকেটের সিস্টেমের ভিতরে না পড়ে, যাতে কোনো প্রতারক চক্র, দালাল এদের হাতে পড়ে যাতে সর্বস্ব না হারায়, এই চেষ্টাটা করবে সরকার এবং এটা খুব স্ট্রংলি করবে, যাতে কোনো মতেই এগুলো হতে না পারে। এখন বর্তমানে যতদূর জানি যে 4 লাখ থেকে 6 লাখ টাকা লাগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে একটা চাকরির জন্য।
দেখা গেল 6 লাখ টাকা খরচ করে যে ব্যক্তি মালয়েশিয়ায় যাচ্ছে 3 বছরের জন্য, তার যদি পরে রিনিউ না হয় চাকরির মেয়াদ, তাহলে এই 3 বছর হয়তো 6 লাখ টাকা সে তুলতেই পারবে না, অথচ যাচ্ছে একটা আশা নিয়ে, একটা কষ্ট ক্লেশ করে। কিন্তু কিছু অসাধু লোকজন, প্রতারক, দালাল চক্র, তারা এই সমস্ত মানুষকে অনেকেই পথে বসিয়ে দেয়। আবার অনেকে এমন আছে যে মালয়েশিয়ায় পৌঁছালো কিন্তু কাজ পাচ্ছে না, কাজ নেই। এই সমস্ত যাতে না হয়, সরকার এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখবে। এবং এই ব্যাপারে অর্থাৎ আগামী মাসের শেষের দিকে যাতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়, সেই জন্য মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন আর ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশন, এই 2 হাই কমিশন সমন্বয় করবে, কাজ করবে একসাথে, আলাপ আলোচনা, বৈঠক, মিটিং যা করা দরকার, প্রক্রিয়াগুলো যেভাবে এগিয়ে নিতে হয় সমস্ত সব কিছু করে যাতে সুসম্পন্ন সহজে সেই ব্যবস্থা করবে। এখন প্রশ্ন আসতে পারে যে কত লোক যাবে, কত টাকা লাগবে এবং কীরকম কী অবস্থা। প্রথম কথা হচ্ছে যে প্রথম ধাপে বাংলাদেশ সরকার বোয়েসেলসের মাধ্যমে কর্মী পাঠাবে, অন্য কোনো বেসরকারি মাধ্যমে পাঠাতে চায় না সরকার। স্বচ্ছতায়, সহজে এবং কম খরচে এই লোকগুলো পাঠানোর চেষ্টা করছে সরকার, পাঠাবে। তো বোয়েসেলসের মাধ্যমে শুরু হবে প্রক্রিয়াটা। বলা হচ্ছে যে প্রথম দিকে হাজার হাজার, অর্থাৎ সেটা 10-20 হাজার, 50 হাজার এরকম হতে পারে, কত লোক নেবে শিওর না, এরকম একটা বেশ ভালো সংখ্যার লোক মালয়েশিয়ায় যাবে। এরপরে বিভিন্নভাবে খবর ছড়িয়েছে, বিশেষ করে মালয়েশিয়ার বার্নামা টেলিভিশন নামে একটা টেলিভিশন চ্যানেল আছে, তারা খবর ছড়িয়েছে যে আগামী 2 বছরে বাংলাদেশ থেকে আগামী 2 বছরে 12 লাখ কর্মী নেওয়ার ব্যাপারে মালয়েশিয়ার সরকার নীতিগতভাবে একমত হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে খবরটি, এই খবরটির ব্যাপারে কিন্তু মালয়েশিয়া বা বাংলাদেশ কোনো পক্ষ থেকে হ্যাঁ না কোনো কিছুই বলা হয়নি। মালয়েশিয়ার বার্নামা টেলিভিশন এবং বাংলাদেশের বা বিভিন্ন ফেসবুকে আর কি এই খবর ছড়িয়ে পড়েছে। এই খবরটা কতটুকু নির্ভরযোগ্য এখনও শিওর না। সে দেশের একটা মেইন স্ট্রিম চ্যানেল যখন বলছে, তাহলে একটা সম্ভাবনা তো থাকবে। তবে চূড়ান্তভাবে সব কিছু সিদ্ধান্ত হবে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের আলাপ আলোচনার ভেতর দিয়ে। হয়তো আমরা খুব শিগগিরই জানতে পারবো যে বাংলাদেশ থেকে আগামী 1 বছর বা 2 বছর বা 3 বছরে কত লোক মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবে, মালয়েশিয়ায় যেতে পারবে। আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে মালয়েশিয়ায় কিন্তু এখন প্রায় 8 থেকে 10 লাখ লোক কাজ করে, বাংলাদেশি লোক। তারা সবাই কিন্তু উচ্চ মূল্যে গেছে, অর্থাৎ অনেক বেশি টাকা পয়সা খরচ করে গেছে। এই বিষয়টা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিশেষ করে জনাব তারেক রহমান প্লাস আরও যে সমস্ত ব্যক্তি এই বিষয়টা নিয়ে ভাবছেন, তারা খুবই দরদের সাথে দেখার চেষ্টা করছেন। তারা বলছেন যে যাতে মিনিমাম খরচে মালয়েশিয়ায় লোক পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ একজন মানুষ তার সমস্ত ভিটামাটি, সমস্ত সব কিছু বিক্রি করে দিয়ে গেল, 3 বছর 4 বছরে যদি সে টাকা তুলতে না পারে, তাহলে সে সংসার করবে কিভাবে, তার লাভটা কী হলো? বিদেশে গিয়ে তো আর ক্ষতির মুখে পড়ল। সে কারণে যতদূর যে টাকা নিলে ন্যায্য হয়, একজন মানুষ একদম ভিটেমাটি হারা হয় না, বা ভিটেমাটি বিক্রি করলেও যাতে সে 2 বছর 3 বছর 4 বছরে একটা ভালো অবস্থায় যেতে পারে, বিদেশে গিয়ে একটু সুখের নাগাল পাবে, একটু সুখের মুখ দেখবে, এইরকম একটা ব্যবস্থা, এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। বাংলাদেশের সরকার এই বিষয়টা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। সেক্ষেত্রে কম টাকায়, কম খরচেই যাওয়া যাবে এমনটি আশা করা যাচ্ছে। এই ব্যাপারে যে সমস্ত প্রতারক চক্র, দালাল, সিন্ডিকেট এরা আছে, তাদের বিরুদ্ধেও সরকার আগেভাগেই ব্যবস্থা নেবে, যাতে এরা সক্রিয় হতে না পারে, যাতে এরা মানুষকে প্রতারণা করতে, ঠকাতে না পারে, পথের ফকির যাতে না বানিয়ে দিতে পারবে, সেই ব্যবস্থা সরকার করবে। মাহাদি আমিন অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র, তিনি বলেছেন যে যাতে বেশি সংখ্যক রিক্রুট এজেন্সি এই লোক নিয়োগ দেওয়ার ব্যাপারে বা জনশক্তি রপ্তানির ব্যাপারে কাজ পায়, সেই রকম একটা ব্যবস্থা করবে সরকার। সেই জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে, তবে সরকার চেষ্টা করবে দক্ষ জনশক্তি রপ্তানি করতে, যাতে প্রকৃতপক্ষেই মালয়েশিয়া সরকারও লাভবান হয়, মালয়েশিয়া যারা নিয়োগ দেবে তারাও লাভবান হয়, আবার বাংলাদেশও যাতে দক্ষ জনশক্তি রপ্তানি করে বেশি রেমিটেন্স আয় করতে পারে। বাংলাদেশের জনশক্তি যে সমস্ত জায়গায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বা কাজ করছে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত বা মালয়েশিয়া, এরকম বিভিন্ন দেশে প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগ আছে যে দূতাবাসের কর্মকর্তারা, রাষ্ট্রদূত বা হাই কমিশনার, অন্যান্য কর্মকর্তারা ঠিকমতো কথা শোনে না, সার্ভিস দেন না, বা কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান করতে চান না, দেখা করেন, এরকম নানাবিধ অভিযোগ আছে। সবার ব্যাপারে যে এই অভিযোগ সত্য তা বলছি না, কিন্তু এরকম অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। এটা আমরা বহু দিন, বহু বছর ধরে দেখে আসছি, জেনে আসছি, শুনে আসছি। এই জায়গা থেকে সরকার কিন্তু ব্যাপারটাও আমলে নিয়েছে এবং
সরকারের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে মালয়েশিয়া হাই কমিশনকে, যে আগে যে জনশক্তি মালয়েশিয়ায় কাজ করে তাদের সংকট সমাধানের ব্যাপারে যাতে মালয়েশিয়ায় বাংলাদেশের যে হাই কমিশন তারা যেন অত্যন্ত দরদের সাথে কাজ করে, যেন তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে, যাতে বাংলাদেশে এই সমস্ত সাধারণ মানুষ যাতে কষ্টে না পড়ে, হয়রানির শিকার না হয়, বা কোনো সমস্যায় পড়লে যাতে তারা সমাধান পায়, পরামর্শ পায় এবং দূতাবাসকে বা হাই কমিশনকে পাশে পায়। মাহাদি আমিন আরও বলেছেন, মালয়েশিয়ায় যে এই যে 2 বছর পরে নানান ধরনের অনাচার, অন্যায়, অনিয়ম, এই সমস্ত সিন্ডিকেট, দুর্নীতি, এই সমস্ত কারণে কিন্তু মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি আপাতত বন্ধ ছিল। এই সমস্ত সব কিছু জট খুলে এখন আবার যখন নতুন করে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ আসছে বাংলাদেশের সামনে, তো এই সুযোগ যাতে আবার নষ্ট না হয়, যাতে পরিবেশ নষ্ট না হয়, সর্বক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে এবং যাতে সত্যিকার অর্থেই সর্বক্ষেত্রে যাতে স্বচ্ছতা এবং ন্যায়নিষ্ঠতা বজায় থাকে, সেই চেষ্টা সরকার করছে। এবং সেই সমস্ত ব্যক্তি বা রিক্রুটিং এজেন্সি যাতে সুন্দর পরিবেশ, স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠতা বজায় রাখে, সেই ব্যাপারে মাহাদি আমিন আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। মাহাদি আমিন আরেকটি কথা জানিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া সফর করেছেন তখন এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ আন্তরিক আলোচনা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় এই শ্রমবাজার খুলছে। এ ব্যাপারে মালয়েশিয়ার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ার এবং ওই দেশের অর্থাৎ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানান, তারা দুইজন এই ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছেন, সমন্বয় করেছেন এবং তাদের আন্তরিকতার কারণে, সহযোগিতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে যাচ্ছে। একথা মাহাদি আমিন খুব জোরালোভাবে জানিয়েছেন। তিনি বারবার অনুরোধ করেছেন এই যে বাজার খুলছে, এই বাজার যাতে আবার নষ্ট না হয়, আবার যাতে বন্ধ না হয়, তার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষকে, এই কাজের সাথে জড়িত যারা যারা আছে বা হবে, তারা সবাই যেন সুন্দর পরিবেশ বজায় রাখে, স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠতা বজায় রাখে, এই ব্যাপারে তিনি বারবার অনুরোধ করেছেন। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার এই যে শ্রমবাজার বাংলাদেশি জনশক্তির জন্য খুলে গেল, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা বিরাট বড় ইতিবাচক খবর এই মুহূর্তে। কারণ দেশে যেভাবে বেকারত্বের হার বেড়েছে দিনে দিনে, সেই জায়গায় কিছু কর্মসংস্থানও যদি হয় সেটা আমাদের দেশের জন্য নিশ্চয়ই ভালো এবং আমাদের জাতীয় অর্থনীতিতে সেটা বড় ভূমিকা রাখবে। কারণ যখনই কোনো ব্যক্তি বিদেশে কাজের জন্য যায় তখনই আমাদের অর্থনীতিতে নতুন একটা সম্ভাবনা যুক্ত হয়, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়। সেটা হচ্ছে নতুন করে আরও কিছু রেমিটান্স যুক্ত হওয়ার ব্যবস্থা হয়। তো মালয়েশিয়ার শ্রমবাজার যখন খুলে যাচ্ছে তখন আমাদের সামনে কিন্তু আবার আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ব্যবস্থা, বৈদেশিক মুদ্রা আয়ের ব্যবস্থা, এগুলো আবার হবে, এই আশাটুকু আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের আসলে প্রত্যেকেরই যার যার জায়গা থেকে তার মতো করে সুন্দর স্বচ্ছতার সাথে কাজ করা দরকার, যাতে মালয়েশিয়ার শ্রমবাজার আবার নষ্ট না হয়, বন্ধ না হয়। সুপ্রিয় দর্শক, এবার 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের জান্তা সরকার ফেরত নেওয়ার কথা বলেছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি জানিয়েছেন যে মিয়ানমারের সরকার বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, সম্মত হয়েছে। এবং শুধু তাই না, মালয়েশিয়া থেকেও 6000 রোহিঙ্গাকে ফেরত আনার ব্যাপারে সম্মত হয়েছে মিয়ানমারের সরকার। আমরা সবাই জানি বাংলাদেশে এই মুহূর্তে 10-12 লাখ রোহিঙ্গা রয়েছে, যারা অনেকটা কষ্ট করেই বাংলাদেশের জীবনযাপন করছেন এবং আমাদের দেশের উপরেও সেটা এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন মানুষ তো, আমরা তো তাদেরকে তাড়িয়ে দিতে পারছি না, আবার রাখতে গেলেও আমাদের ছোট দেশ, জনসংখ্যা প্রচুর, এর উপরে চাপ পড়ে, পরিবেশের উপরে চাপ পড়ে। সব কিছু মিলে অবশ্যই রোহিঙ্গাদের দেশে ফেরত যাওয়া উচিত, এটা আমরা ভাবি, আমরা বলি। রোহিঙ্গাদের দেশে ফেরত যাওয়া উচিত আরও অনেকগুলো কারণ। তাদের পৈতৃক ভিটামাটি ছেড়ে তো তারা অন্য কোনো জায়গায় থাকতে পারে না। তাদের নিজেদের আত্মপরিচয় থাকা, দেশের পরিচয় থাকা, জাতীয় পরিচয় থাকা, এগুলো জরুরি। নেই, রোহিঙ্গাদের এখন দেশ নেই, ভূমি নেই, মাটি নেই, মাতৃভূমি নেই, এরকম একটা অবস্থা। অথচ তাদের তো সব ছিল। তাদেরকে জোর করে যেভাবেই হোক, ভুলবশত চক্রান্ত করে যেভাবেই হোক তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তাদেরকে আবার ফিরতে দেওয়া উচিত, এটা একেবারে অপরিহার্য। তারাও তো মানুষ, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের সম্মানের সাথে এবং নিজেদের পরিচয় নিয়ে বেঁচে থাকার অধিকার অবশ্যই আছে। এই ব্যবস্থাটুকু মিয়ানমার সরকারকে করতে হবে। এই যে 3 লাখ শ্রমিক, এই যে 3 লাখ রোহিঙ্গা নেওয়ার ব্যাপারে, ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার রাজি হয়েছে,
আমরা আশা করি এটা দ্রুতই শুরু হবে এবং এই 3 লাখ রোহিঙ্গা ফেরত নিয়েই শেষ না। কারণ যারা এসেছে রোহিঙ্গা তারা সবাই তো মিয়ানমারের অধিবাসী, তারা সবাই রাখাইনের অধিবাসী। তাদেরকে ফেরত নিতে হবে, তাদের প্রত্যেকের ঘর বাড়ি নিজ নিজ ভিটামাটিতে বসতি স্থাপনের আবার সুযোগ দিতে হবে এবং মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদেরকে স্বাভাবিকভাবে নাগরিক হিসেবে গ্রহণ করতে হবে। মিয়ানমারের 8-10 জন নাগরিক যেভাবে সুযোগ সুবিধা পায়, যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, শিক্ষা দীক্ষা সমস্ত সব কিছুতে যাদের অংশগ্রহণ থাকে, এই রোহিঙ্গাদেরও মিয়ানমারের রাখাইন রাজ্যের লোকজনেরও যাতে সেই রকমের সমান সুযোগ থাকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাংলাদেশে আরও যত রোহিঙ্গা আছে তাদের সবাইকেই ফেরত দিতে হবে, কারণ প্রত্যেকের দেশ মিয়ানমার, তাদেরকে সেখানেই নিতে হবে। এ কাজে আমি বিশ্বাস করি যে চীন অবশ্যই বিরাট ভূমিকা রাখতে পারে এবং চীনের সাথে ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারে। আর মালয়েশিয়ার সাথে মিয়ানমারের আলাপ আলোচনার পরে যেহেতু এই 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার রাজি হয়েছে, সেক্ষেত্রে বাকি লোকজনকেও ফেরত নেওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকারকে যুক্ত রাখা দরকার। মালয়েশিয়া সরকার যাতে ভূমিকা রাখে সে ব্যাপারে আসলে আমাদের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকেই নিরন্তর যোগাযোগ রাখা দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের সরকার, এই সরকার বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন যে সরকার, সেই সরকারকে পাশে থেকে সাথে থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে খুবই আগ্রহী। এটা মোটামুটিভাবে পরিষ্কার এবং প্রমাণিত বোঝা যাচ্ছে। কারণ এই যে শ্রম বাজার খুলে গেল এবং 3 লাখ রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার ব্যাপারেও মিয়ানমারের সাথে আলাপ আলোচনা করেছে এবং রাজি হয়েছে, এটা বড় ব্যাপার। এই ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশ থেকে সমস্ত রোহিঙ্গা তাদের নিজেদের পৈতৃক ভিটায় মাতৃভূমিতে ফিরে যাক, এই প্রত্যাশাই আমরা করব। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে মতামত জানতে চাই যে এই যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, একজন কর্মী যিনি যাবেন, কত টাকা খরচ করে একজন কর্মীর মালয়েশিয়ায় যাওয়া উচিত? অর্থাৎ যাওয়ার জন্য যে 4 লাখ 6 লাখ টাকা খরচ হয়, এটা অনেক বেশি। এই টাকাটা কত টাকা হলে ন্যায্য হয়, সঠিক হয়? আপনাদের এই বিষয়ে মতামত আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে মতামত দিতে পারেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন আর টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।